রাত্রে খাবার জন্য পানকাতবদের ওখানে ফিরল না পাভেল। আসলে সে সারাদিনের মধ্যেই ওখানে ফেরেনি। সোভিয়েত প্রাসাদে তার নিজের ঘরে ওকুনেভ তাকে নিয়ে এলো। সাধ্যানুযায়ী সবচেয়ে ভালো খাবার ওকুনেভ খাওয়ালো তাকে। তারপর এক টাড়া খবরের কাগজ আর জেলা কমসোমল ব্যুরোর বিভিন্ন সভায় সংক্ষিপ্ত বিবরণের দুটো মোটা ফাইল তার সামনে রেখে ওকুনেভ উপদেশ দিল, এগুলোর উপর চোখ বুলিয়ে নে। টাইফয়েড নিয়ে যখন সময় নষ্ট করছিলি তখন এদিকে অনেক কিছু ঘটে গেছে। আমি বিকেলের দিকে ফিরে আসব, তারপর একসঙ্গে কমসোমল ক্লাবে যাওয়া যাবে। যদি ক্লান্ত হয়ে থাকিস তাহলে শুয়ে কিছুক্ষণ ঘুমিয়েও নিতে পারিস। নানা রকম দলিল আর কাগজপত্রে পকেট দুটো ঠেসে ভর্তি করে বিদায় নিয়ে বেরিয়ে গেল জেলা কমিটির সম্পাদক। ওকুনেভ নীতির দিক থেকে পোর্টফোলিও ব্যবহার করাটাকে ঘৃণা করে। পোর্টফোলিওটা অবহেলায় পড়ে থাকে তার বিছানার নিচে। বিকেলে যখন সে ফিরল তখন ঘরের গোটা মেঝেটায় খবরের কাগজ ছড়ানো আর বিছানার নিচ থেকে বের করে রাখা এক গাদা বই। কিছু বই টেবিলের উপরে স্তূপীকৃত। পাভেল বিছানায় বসে বন্ধুর বালিশের নিচ থেকে খুঁজে পাওয়া কেন্দ্রীয় কমিটির শেষ চিঠিগুলো পড়ছিল। এই আমার ঘরের একই বিশ্রী তছনত অবস্থা করে তুলেছিস, লক্ষ্মী ছাড়া কোথাকার, কৃত্রিম ক্রোধে বলল ওকুনেভ। এই দাঁড়াও কমরেড, এসব গোপনীয় দলিল তুমি পড়ে ফেলেছো। তোমার মতো গোলমাল বাঁধানেওয়ালা ছেলেকে নিজের কুঠুরিতে ঢুকতে দেওয়ার এই ফল। পাভেল হাসি মুখে পাশে সরিয়ে রাখলো চিঠিখানা। এই চিঠিখানাই গোপনীয় নয়, বলল সে, কিন্তু ওই যে ওটা তুমি বাটির ঘেরাটোপ হিসেবে লাগিয়েছো, ওইটার গায়ে গোপনীয় লেখা আছে। দেখো চারধারে ঝলসে গেছে কাগজটার। শিরোনামটার দিকে এক নজর তাকিয়ে ওকুনেভ সক্ষোভে কপাল চাপড়ালো। এই হতভাগা কাগজখানাকে আজ আমি 3 দিন ধরে খুঁজছি, কোথায় যে গেল কিছুতেই আর ভেবে পাইনি। এইবার মনে পড়েছে ভলিওসেভ সেদিন এটা দিয়ে বাটিটার ঘেরাটোপ বানিয়েছিল। পরে আবার নিজেই এটার খোঁজে সে তছনছ করলো গোটা ঘর। দলিলখানা সযত্নে ভাঁজ করে ওকুনেভ সেটা গুঁজে রাখলো তোষকের নিচে। ভরসা দিয়ে বলল, পরে সব ঠিক মতো গোছগাছ করে রাখবো, এখন আপাতত কিছু খাওয়া যাক, তারপর ক্লাবে রওনা হয়ে যাই, চল। আর পাভেল, টেবিলে এসে বস। ওকুনেভ একটা পকেট থেকে টেনে বার করলো খবরের কাগজে জড়ানো লম্বা একটা শুটকো হেরিং মাছ আর অন্য পকেট থেকে 2 টুকরো রুটি। খবরের কাগজটা টেবিলের উপর বিছিয়ে দিয়ে হেরিং মাছের মাথাটা চেপে ধরে নিপুণ হাতে সেটা টেবিলের ধারটায় আছাড় মেরে আধখানা করে নিল। টেবিলের উপর বসে হাসি ঠাট্টা করতে করতে পাভেলকে সব খবরাখবর দিয়ে যেতে থাকলো সে। ক্লাবে এসে ওকুনেভ কোর্চাগিনকে খিড়কি দরজাটা দিয়ে নিয়ে এলো মঞ্চের পেছন দিকটায়। প্রশস্ত হলঘরটার এক কোণে মঞ্চের ডান দিকে পিয়ানোর কাছে বসে আছে তালিয়া লাগুতিনা আর আনা বোরহার্ট, একদল রেলকর্মী কমসোমল সভ্যের সঙ্গে। রেলওয়ে কারখানার কমসোমল সম্পাদক ভলিন্টসেভ আনার সামনে বসে আছে। আগস্ট মাসের আপেল ফলের মতো তার মুখখানা টুকটুকে লাল, চুল আর চোখের ভুরুর রং পাকা ধানের মতো। তার অতি জীর্ণ চামড়াটার কুর্তাটার রং এককালে কালো ছিল। তার পাশেই পিয়ানোর ঢাকনিটার উপরে আলগোছে কনুইয়ে ভর রেখে বসে আছে স্বেতায়েভ। তরুণ সুপুরুষ, বাদামি রঙের চুল আর নিখুঁতভাবে খোদাই করা ঠোঁট দুটি, তার শার্টের গলার বোতাম খোলা। দলটার কাছে আসতে ওকুনেভ আনাকে বলতে শুনল, নতুন সভ্যদের ভর্তি করার ব্যাপারটাকে জটিল করে তোলবার জন্য কিছু লোক যতদূর পারা যায় চেষ্টা করছে। তাদের মধ্যে এই স্বেতায়েভ একজন। একগুঁয়ে অবজ্ঞার সঙ্গে পাল্টা জবাব দিল স্বেতায়েভ, কমসোমলটা চড়ুই ভাতি করার জায়গা নয়। ওকুনেভকে দেখতে পেয়ে তালিয়া চেঁচিয়ে উঠল, নিকোলাইকে দেখো, ও আজ পালিশ করা সামোভার পাত্রের মতো খুশিতে চকচক করছে। ওকুনেভকে দলটার মধ্যে টেনে এনে প্রশ্নের বোমা ছুড়ে মারা হলো তার দিকে। কোথায় ছিলে তুমি? এসো আরম্ভ করে দেওয়া যাক সবার কাজ। ওদের চুপ করানোর জন্য হাতটা তুললো ওকুনেভ। একটু দাঁড়াও ভাই সব, তোকারে বেলেই আমরা শুরু করে দেব। ওই যে ও আসছে, বলে উঠলো আনা। সত্যিই এসে পড়েছে জেলা পার্টি কমিটির সম্পাদক। ওকুনেভ ছুটে গেল তার দিকে। এই যে এসো খুড়ো, আমার এক বন্ধুর সঙ্গে দেখা করিয়ে দেবার জন্য তোমাকে একবার মঞ্চের পিছন দিকে নিয়ে যাই, চলো। আশ্চর্য হয়ে যাবার জন্য তৈরি হও। সিগারেট টানতে টানতে ঘোঁত ঘোঁত করে বৃদ্ধ বলল, কি ব্যাপার হে? কিন্তু ওকুনেভ ততক্ষণে জামার হাতটা ধরে তাকে টেনে নিয়ে চলেছে।
ওকুনেভ সভাপতির টেবিলের ঘন্টাটা এমন প্রচন্ড জোরে বাজালো যে শ্রোতাদের মধ্যে যারা সবচেয়ে বেশি বকবক করছিল তারা পর্যন্ত চুপ করে গেল। তোকারেবের পেছনে ফার গাছের সবুজ পাতা ঘেরা একটা কাঠামোর মধ্যে থেকে সবার দিকে চেয়ে আছে কমিউনিস্ট ইস্তেহার রচয়িতার সিংহের মতো মুখখানা। সভার কাজ শুরু করে ওকুনেভ যখন বক্তৃতা দিচ্ছে তখন উইংসের আড়ালে দাঁড়িয়ে ইশারার জন্য অপেক্ষারত কোর্চাগিনের দিক থেকে তোকারেব তার চোখ দুটোকে কিছুতেই ফিরিয়ে নিতে পারছে না। কমরেড, আজকের বিষয়সূচির সংগঠন সংক্রান্ত সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে আমাদের আলোচনা শুরু করার আগে উপস্থিত একজন কমরেড কিছু বলতে এসেছেন। আমি আর তোকারেব প্রস্তাব করছি তাকে বলতে দেওয়া হোক। হলঘরে সমর্থনের গুঞ্জন ধ্বনি উঠতেই ওকুনেভ চেঁচিয়ে বলে উঠল, আমি পাফকা কোর্চাগিনকে বলবার জন্য অনুরোধ করছি। হলঘরে 100 জনের মধ্যে অন্তত 80 জন কোর্চাগিনকে চিনত। পরিচিত চেহারায় এই লম্বা ফ্যাকাশে রং তরুণটি যখন দাঁড়িয়ে বক্তৃতা দিতে শুরু করলো তখন খুশির চিৎকার আর প্রচন্ড হাততালির একটা ঝড় বয়ে গেল হলঘরের মধ্যে। প্রিয় কমরেড, কোর্চাগিনের গলা অকম্পিত, কিন্তু মনের আবেগকে সে সামলাতে পারছে না। বন্ধুগণ, শেষ পর্যন্ত আমি তোমাদের মধ্যে ফিরে এসেছি কর্মী হিসেবে আমার জায়গা নেবার জন্য। ফিরে আসতে পেরেছি বলে আমি আনন্দিত। এই সভায় আমার অনেক পুরনো বন্ধু রয়েছে দেখছি। শুনলাম সোলোমেনকা কমসমলে এখন আগের চেয়ে শতকরা 30 জন সভ্যের সংখ্যা বেড়েছে। শ্রমিকেরা যে আজকাল কারখানায় সিগারেট জ্বালাবার যন্ত্র তৈরি করে সময় নষ্ট করা বন্ধ করেছে এবং রেল কারখানার বাতিল যন্ত্রপাতির জঞ্জাল ঘেটে পুরনো ইঞ্জিন ইত্যাদি উদ্ধার করে এনে মেরামত করে তুলে ফের কাজে লাগানো হচ্ছে তাও শুনেছি। তার মানে আমাদের দেশে নতুন প্রাণের একটা জোয়ার আসছে, সমস্ত শক্তি সংহত করে আনছি আমরা। জীবন তো এই জন্যেই। এরকম সময় আমি কি করে মারা যেতে পারি? আনন্দের হাসিতে উজ্জ্বল হয়ে উঠল কোর্চাগিনের চোখ। হাততালি আর অভিনন্দনের প্রচন্ড কোলাহলের মধ্যে সে মঞ্চ থেকে নেমে এসে এগিয়ে এলো যেখানে আনা আর তালিয়া বসে আছে। অভিনন্দন জানাবার জন্য তাদের বাড়িয়ে ধরা হাত দুখানা ধরে ঝাঁকুনি দিল সে। দুই বন্ধু সরে বসলো নিজেদের মাঝখানে তার জায়গা করে দেবার জন্য। পাভেলের হাতখানা মুঠোর মধ্যে চেপে ধরল তালিয়া। আনার চোখ দুটো তখনও বিস্ময়ে বিস্ফারিত, চোখের পাতা কাঁপছে মৃদু মৃদু। তার চোখের দৃষ্টিতে পাভেলের প্রতি আন্তরিক সংবর্ধনার অভিব্যক্তি। দ্রুত কেটে যাচ্ছে দিনগুলো, তবু এই কেটে যাওয়ার মাঝে একটুও একঘেয়েমি নেই। প্রতিদিনই নতুন কিছু ঘটে এবং রোজ সকালে সারাদিনের কাজটা ছকে নেবার সময় পাভেল হতাশার সঙ্গেই লক্ষ্য করে যে দিনটা বড় ছোট আর সে যা যা করবে বলে ভেবেছিল তার অনেকগুলোই করে উঠতে পারেনি। পাভেল ওকুনেভের সঙ্গেই আছে। রেলওয়ে কারখানায় সহকারী ইলেকট্রিক্যাল ফিটার হিসেবে কাজ করছে সে। কমসমলের নেতা হিসেবে কাজের থেকে নিজেকে সাময়িকভাবে সরিয়ে নেবার ব্যাপারে ওকুনেভকে রাজি করাবার আগে তাকে বহুক্ষণ তর্ক করতে হয়েছে। আমাদের লোকজন এত কম যে তোমাকে রেল কারখানায় জিরিয়ে নেবার জন্য আমাদের ছেড়ে দেওয়া চলে না, আপত্তি জানিয়ে বলেছিল ওকুনেভ। তোমার শরীর খারাপ ও কথা বলো না। আমি নিজেই তো টাইফয়েড থেকে ভুগে ওঠার পর 1 মাস লাঠি ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছি। আমাকে বোকা বানাতে পারবে না পাপকা। তোমাকে তো জানি, নিশ্চয়ই আরো গভীর কোনো কারণ আছে। বলে ফেলো দেখি ব্যাপারখানা কি? পিড়াপিড়ি করতে লাগলো ওকুনেভ। ঠিক বলেছ কলিয়া, হ্যাঁ আছে। আমি পড়াশোনা করতে চাই। তাই বলো? বিজয়ীর ভঙ্গিতে চিৎকার করে উঠল ওকুনেভ। আমি জানি কিছু একটা আছে। আমিও কি পড়াশোনা করতে চাই না ভাবো? এটা তোমার স্রেফ আত্মকেন্দ্রিকতা। ভাবছো আমরা চাকায় কাঁধ লাগিয়ে ঠেলাঠেলি করে মরবো আর তুমি ওদিকে দিব্যি পড়াশোনা করবে? ওসব চলবে না হে ছোকরা। কালকেই তুমি সংগঠক হিসেবে কাজে লাগছো। শেষ পর্যন্ত যা হোক দীর্ঘ তর্কাতর্কির পর ওকুনেভ হার মানল। আচ্ছা বেশ, 2 মাসের মতো আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আশা করি আমার এই উদারতাটুকুর তারিফ করবে তুমি, কিন্তু স্বেতায়েভের সঙ্গে মানিয়ে চলতে পারবে বলে আমার মনে হচ্ছে না। ও কিন্তু বেশ একটু আত্মাভিমানী। রেল কারখানায় পাভেলের ফিরে আসাটা স্বেতায়েভকে সচকিত করে তুলেছে। সে নিশ্চিত রূপেই জানত যে কোর্চাগিনের আসার ফলে নেতৃত্ব নিয়ে একটা লড়াই বাঁধবে। তার আত্মসম্মান ক্ষুণ্ণ হয়েছে এবং সুদৃঢ় একটা প্রতিরোধ দেবার জন্য সে তৈরি হয়েছে। অবশ্য অল্প কিছুদিনের মধ্যেই সে বুঝতে পারলো যে তার ভুল হয়েছে। কোর্চাগিন যখন জানতে পারলো যে তাকে কমসমল ব্যুরোর সভ্য করে নেবার জন্য একটা পরিকল্পনা হয়েছে, তখন
সে সরাসরি কমসমল সম্পাদকের দপ্তরে গিয়ে বিষয়সূচি থেকে ওই আলোচনাটা বাতিল করে দেবার জন্য তাকে রাজি করালো। ওকুনেভের সঙ্গে তার যে বোঝাপড়া হয়েছে সেটাকে সে অজুহাত হিসেবে দেখালো। কারখানায় কমসমল সেলে পাভেল একটা করে রাজনৈতিক পড়াশোনার ক্লাস নিচ্ছে বটে, কিন্তু তবু নেতৃত্বের ব্যাপারে তার কোনো রকম অনুমোদিত ভূমিকা না থাকলেও কমসমল সংঘের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে তার প্রভাব সবাই অনুভব করছে। কমরেড সুলভ তার সংযত ধরনে পাভেল একাধিকবার সংকটের সময় শ্বেতায়েবকে সাহায্য করেছে। কারখানায় ঢুকে একদিন শ্বেতায়েব অবাক বিস্ময় লক্ষ্য করল কমসমল সেলের সবাই আর ডজন তিনেক পার্টির বাইরের ছেলে মহা ব্যস্ত হয়ে জানলা ধুয়ে পরিষ্কার করছে, যন্ত্রপাতিগুলোর উপর থেকে বহু বছরের জমা ময়লা সাফ করছে, ঠেলাগাড়ি করে জঞ্জালের স্তূপ এনে ফেলছে বাইরের আঙিনায়। যন্ত্রের তেলে আঠায় আচ্ছন্ন সিমেন্টের মেঝেটা পাভেল নিজেই প্রাণপণে ঘষছে বিরাট একটা ন্যাকড়া দিয়ে। বসন্তকাল উপলক্ষে এই ঝাড়পোছ নাকি? উপলক্ষটা কি? পাভেলকে জিজ্ঞেস করলো শ্বেতায়েব। এই নোংরামির মধ্যে কাজ করে করে এলিয়ে পড়েছি আমরা। 20 বছরের মধ্যে জায়গাটা সাফ হয়নি। 1 সপ্তাহের মধ্যে আমরা কারখানাটাকে একেবারে নতুন করে তুলব, সংক্ষেপে বলল পাভেল। কাঁধ ঝাঁকুনি দিয়ে শ্বেতায়েব চলে গেল। শুধু কারখানাটাকে পরিষ্কার করেই ওরা খুশি নয়, ইলেকট্রিশিয়ানরা কারখানার আঙিনাটার ব্যবস্থাও করলো। বছরের পর বছর ধরে আঙিনাটাকে ব্যবহার করা হয়েছে যত রকমের সব বাতিল যন্ত্রপাতির আস্তাকুর হিসেবে। শত শত কামরার চাকা আর চাকার আল, মরচে পড়া লোহা, রেল, স্প্রিং, আলবাক্স ইত্যাদির পাহাড়, কয়েক হাজার টন ধাতু খোলা আকাশের নিচে পড়ে মরচে ধরে ক্ষয়ে যাচ্ছে। কিন্তু কারখানা ব্যবস্থাপনা বিভাগ তরুণ কর্মীদের এই কাজটা বন্ধ করে দিল। আরো অনেক গুরুতর সমস্যার দিকে মন দিতে হবে আমাদের, আঙিনার ব্যবস্থাটা পরে করলেও চলবে, বলা হলো তাদের। অতএব ইলেকট্রিশিয়ানরা তাদের কারখানায় ঢোকার পথের বাইরে আঙিনাটার খানিকটা জায়গা বাঁধিয়ে নিয়ে দরজাটার সামনে একটা তারের মাদুর বিছিয়ে দিয়ে ক্ষান্ত হলো। কিন্তু কারখানা ঘরের ভেতরটা সাফ করাটা তারা চালিয়ে গেল কাজের ঘন্টার পরে। প্রধান ইঞ্জিনিয়ার স্ত্রীজ সপ্তাহখানেক বাদে একদিন এসে দেখলো কারখানাটা আলোয় উজ্জ্বল। ধুলো আর তেলের পুরু স্তর উঠে গিয়ে বড় বড় লোহার গরাদ বসানো জানলাগুলোর ফাঁক দিয়ে সূর্যের আলো এসে ডিজেল ইঞ্জিনগুলোর পালিশ করা তামার পাতের উপরে ঠিকরে গিয়ে উজ্জ্বল প্রতিবিম্ব ফেলছে। যন্ত্রপাতির ছাঁচে ঢালাই করা লোহার অংশগুলোর ওপরে সবুজ রঙের সদ্য লাগানো একটা পোঁচ ঝকঝক করছে। এমনকি চাকার পাকডান্ডাগুলোর গায়ে কে যেন হলদে তীরও এঁকে দিয়েছে। বিস্ময় বিড়বিড় করলো স্ত্রীজ, একই আচ্ছা। কারখানা ঘরের এক প্রান্তে জনকতক শ্রমিক তাদের কাজ শেষ করছিল। স্ত্রীজ সেদিকে এগিয়ে যেতে মাঝপথে কোর্চাগিনকে দেখতে পেল। একটা রং ভর্তি টিন নিয়ে যাচ্ছে সে। এই যে, 1 সেকেন্ড শোনো দেখি। ইঞ্জিনিয়ার থামালো তাকে। তোমাদের এই কাজে আমার পূর্ণ সমর্থন আছে, কিন্তু ওই রংটা পেলে কোথায়? আমি খুব কড়া নির্দেশ দিয়েছিলাম না যে আমার অনুমতি ছাড়া কোনো রং খরচ করা চলবে না? এই ধরনের কাজে রং নষ্ট করা চলে না আমাদের। যেটুকু রং আমাদের আছে তার সবটাই রেল ইঞ্জিনে লাগাবার জন্য দরকার পড়বে। ফেলে দেওয়া রঙের টিনগুলোর তলা ঘষে ঘষে এই রংটুকু উদ্ধার করা হয়েছে। 2 দিন লেগেছে আমাদের এটা করতে, কিন্তু প্রায় 25 পাউন্ড রং আমরা এইভাবে ঘষে ঘষে তুলেছি। এক্ষেত্রে আমরা কোনো আইন ভাঙিনি, কমরেড ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আরেকবার ঘোঁত ঘোঁত আওয়াজ করলো, কিন্তু দেখে মনে হলো বেশ একটু মিইয়ে গেছে সে। হ্যাঁ, তাহলে অবশ্য যা করছো করে যাও। তা ব্যাপারটা তো বেশ আগ্রহ জাগাবার মতো মনে হচ্ছে। কিভাবে ব্যাপারটাকে ধরা যায়, মানে কি বলা যেতে পারে এটাকে? নিজেদের উদ্যোগে কারখানাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে এই যে চেষ্টাটা, নিশ্চয়ই ধরে নিতে পারি যে এই সবটাই কাজের ঘন্টার পরে করা হয়েছে। ইঞ্জিনিয়ারের গলার স্বরে সত্যিকারের একটা বিমূঢ়তার আভাস পেল কোর্চাগিন। হ্যাঁ নিশ্চয়ই, বলল সে। ধরে নিতে যাবেন কেন? না, তবে অবাক হবার কিছু নেই এতে, কমরেড স্ত্রীজ। বলশেভিকরা নোংরা জমিয়ে রাখে এ কথা কে বলেছে আপনাকে? দাঁড়ান না, সব ঠিকঠাক করে নিই এখানটায়, তারপর দেখবেন অবাক করে দেবার মতো আরো অনেক কিছু আপনার অপেক্ষায় রয়েছে। এই বলে যাতে ইঞ্জিনিয়ারের গায়ে রং না লেগে যায় তার জন্য সাবধানে তার পাশ কাটিয়ে চলে গেল পাভেল। রোজ বিকেলে পাভেল সাধারণ পাঠাগারে যায় আর অনেক রাত পর্যন্ত কাটায় সেখানে। 3 জন লাইব্রেরিয়ানের প্রত্যেকের সঙ্গেই সে বন্ধুত্ব জমিয়ে তুলেছে এবং অন্যকে কোনো কিছুতে রাজি করানোর ক্ষমতা যতখানি তার আছে তার সবটা ব্যবহার করে
সে বইপত্র খুশি মতো ঘাটাঘাটি করবার অধিকারটুকু এদের কাছ থেকে আদায় করে নিয়েছে। উঁচু উঁচু বইয়ের তাকগুলোর গায়ে মইটা ঠেস দিয়ে তার উপরে উঠে গিয়ে মনের মতন পড়ার জিনিস বাছাই করে নেবার উদ্দেশ্যে সে বইয়ের পর বই ধরে পাতা উল্টে যায় ঘন্টার পর ঘন্টা। বেশিরভাগই পুরনো বই, ছোট্ট একটা তাক ভর্তি আধুনিক সাহিত্য, গোটা কতক যুদ্ধ সংক্রান্ত পুস্তিকা, মার্কসের ক্যাপিটাল, জ্যাক লন্ডনের দি আয়রন হিল এবং আরো গোটা কয়েক বই। পুরনো বই ঘাঁটতে ঘাঁটতে সে স্পার্টাকাস নামের একটা উপন্যাস পেয়ে গেল। 2 রাত্রের মধ্যে সে বইটা পড়ে ফেলল এবং শেষ করার পর বইটা রেখে দিল ম্যাক্সিম গোর্কির রচনাবলীর পাশে তাকের ওপর। এইভাবে যেসব উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আধুনিক বিপ্লবী বাণীর ঘোষণা আছে সেই বইগুলোর একটা ক্রমিক মনোনয়ন চলল কিছুদিন ধরে। লাইব্রেরিয়ানরা কোনো আপত্তি তোলেনি, তাদের কিছু যায় আসে না এতে। রেল কারখানায় কমসমল জীবনের শান্ত দৈনন্দিনতার মধ্যে হঠাৎ একটা গোলযোগ সৃষ্টি হলো এমন একটা ঘটনার ফলে, যেটাকে প্রথমে নেহাত তুচ্ছ ব্যাপার বলেই মনে হয়েছিল। কারখানার কমসমল শাখার ব্যুরোর সভ্য এবং মেরামত বিভাগের মিস্ত্রি কোস্তিয়া ফিদিন এক টুকরো লোহার পাত ফুটো করতে গিয়ে বিদেশ থেকে আনা একটা দামি ড্রিলিং মেশিন ভেঙে ফেলেছিল। চ্যাপ্টা নাক আর মুখে বসন্তের দাগ ভরা অলস প্রকৃতির ছেলে এই ফিদিন। দুর্ঘটনাটা ঘটেছিল নিতান্তই অমনোযোগিতার ফলে। তার চেয়েও খারাপ, ঘটনাটা দেখেই মনে হচ্ছিল ফিদিনের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে অনিষ্ট করার মনোভাবের ফলেই ব্যাপারটা ঘটেছিল সকালের দিকে। মেরামত বিভাগের সিনিয়র ফোরম্যান খোদরভ কোস্তিয়াকে বলেছিল একটা লোহার পাতের গোটা কত ফুটো করার জন্য। প্রথমে কাজটা করতে চায়নি কোস্তিয়া, কিন্তু ফোরম্যান জোর করে বলাতে সে লোহার পাতটা তুলে নিয়ে ড্রিল করতে শুরু করে। ফোরম্যান খোদরভ কাজ করিয়ে নেবার দিকে বড় কড়া নজর রাখে, তাই শ্রমিকদের মধ্যে সে জনপ্রিয় নয়। আগে সে ছিল মেনশেভিক, কারখানার সামাজিক জীবনে কোনোদিন যোগ দেয় না সে, এবং কমসমলকে সমর্থনও করে না। কিন্তু নিজের কাজ সম্বন্ধে সে একজন বিশেষজ্ঞ এবং অত্যন্ত কর্তব্যপরায়ণতার সঙ্গে সে তার কাজ করে থাকে। খোদরভ লক্ষ্য করলো কোস্তিয়া ড্রিলের মুখে তেল না লাগিয়েই লোহার পাতটা ফুটো করতে লেগেছে। তাড়াতাড়ি যন্ত্রটার কাছে এসে সেটাকে থামিয়ে দিল সে। কানা নাকি? ঠিকভাবে কিভাবে ড্রিল করতে হয় তা জানো না? চেঁচিয়ে উঠল সে কোস্তিয়ার উদ্দেশ্যে। সে জানে এভাবে চালালে যন্ত্রটা বেশি দিন টিকবে না, কিন্তু কোস্তিয়া শুধু পাল্টা চিৎকার করে লেদটাকে আবার চালিয়ে দিল। খোদরভ অভিযোগ পেশ করার জন্য গেল এই বিভাগের যিনি সর্বপ্রধান তার কাছে। ইতিমধ্যে কোস্তিয়া যন্ত্রটাকে চালু রেখেই চট করে একটা তেলের টিন জোগাড় করে আনার জন্য গিয়েছিল, যাতে কিনা বিভাগীয় বড় কর্তা এসে পড়ার আগেই সব ঠিকঠাক হয়ে থাকে। তেল নিয়ে ফিরে এসে দেখে ড্রিলটা ভেঙে গেছে। বিভাগীয় বড় কর্তা কোস্তিয়া ফিদিনকে বরখাস্ত করার জন্য মত দিয়ে একটা রিপোর্ট পেশ করলেন, কিন্তু খোদরভার কমসমল সভ্যদের উপরে রাগ আছে এই অজুহাতে কমসমল শাখার ব্যুরো ফিদিনের পক্ষ সমর্থনের জন্য উঠে পড়ে লাগল। কারখানার ব্যবস্থাপনা বিভাগ ফিদিনকে বরখাস্ত করার মতটাকে চালু রাখলো এবং গোটা কারখানা কমসমল ব্যুরোর কাছে ব্যাপারটাকে উপস্থিত করা হলো। লড়াই বেঁধে গেল। ব্যুরোর 5 জন সভ্যর মধ্যে 3 জনের মত কোস্তিয়াকে সরকারিভাবে কঠিন তিরস্কার করে অন্য কাজে বদলি করে দেওয়া হোক। এই 3 জনের মধ্যে একজন স্বেতায়েভ। অন্য 2 জন কোস্তিয়াকে শাস্তি দেবার আদৌ দরকার আছে বলে মনে করে না। ব্যাপারটা আলোচনা করার জন্য স্বেতায়েবের দপ্তর ঘরে ব্যুরোর সভা ডাকা হয়েছে। লাল কাপড়ে ঢাকা একটা বড় টেবিলের চারধারে সাজানো কতগুলো বেঞ্চি আর টুল। ছুতোর কারখানার কমসমল কর্মীরা এগুলো বানিয়েছে। দেওয়ালে নেতাদের ছবি আর টেবিলের পেছনে গোটা দেওয়াল জুড়ে রেল কারখানার ঝান্ডা টাঙানো। স্বেতায়েব ইদানিং সারাক্ষণের কমসমল কর্মী। পেশার দিক থেকে সে ঢালাই মিস্ত্রি, কিন্তু তার সংগঠনের ক্ষমতার ফলে কমসমলের নেতৃত্বের আসনে উঠে এসেছে। সে এখন কমসমলের জেলা কমিটির ব্যুরোর একজন সভ্য, তাছাড়া প্রাদেশিক কমিটির সভ্য। যন্ত্রপাতি তৈরির একটা কারখানার ঢালাই বিভাগে সে কাজ করেছে। রেল কারখানায় নতুন এসেছে সে। প্রথম থেকেই সে দৃঢ় হাতে ব্যবস্থাপনার লাগাম তুলে নিয়েছে। আত্মবিশ্বাস আছে তার, তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে পারে। গোড়া থেকেই সে অন্যান্য কমসমল কর্মীদের স্বতঃপ্রবৃত্ত হয়ে কাজে নামার প্রয়াসটাকে চেপে দিয়েছে। নিজেই সবকিছু করার দিকে তার ঝোঁক, এবং সমস্ত কাজের তাল যখন একা সামলাতে পারে না, তখনই সহযোগী কর্মীদের বিরুদ্ধে অকর্মণ্যতার অভিযোগ তুলে চেঁচামেচি করে। এমনকি অফিস ঘরটা পর্যন্ত
তার ব্যক্তিগত তদারকে সাজানো হয়েছে। এই ঘরের একমাত্র নরম গদি আঁটা আরাম কেদারাটায় গা এলিয়ে বসে সে আলোচনা বৈঠকের কাজ পরিচালনা করছে। আরাম কেদারাটাকে নিয়ে আসা হয়েছে কমসমলের ক্লাব ঘর থেকে। শুধুমাত্র বুড়ো সভ্যদের নিয়েই এই সভা। পার্টি সংগঠক ক্ষমতব সবেমাত্র কিছু বলবার জন্য অনুমতি চেয়েছে, এমন সময় দরজার গায়ে ঠক ঠক আওয়াজ উঠল। ভেতর থেকে ছিটকিনি তুলে বন্ধ করা ছিল দরজাটা। আলোচনায় বাধা পড়তে স্বেতায়েব বিরক্ত হয়ে ভ্রুকুটি করল। কাতিয়া জেলেনোভা উঠে এসে দরজা খুলে দিল। চৌকাঠে দাঁড়িয়ে আছে কোর্চাগিন। কাতিয়া ঢুকতে দিল তাকে। খালি চেয়ারটায় পাভেল বসতে যাবে, এমন সময় স্বেতায়েব তাকে উদ্দেশ্য করে বলল, কোর্চাগিন, শুধু বুড়ো সভ্যদের নিয়েই আমাদের আজকের এই আলোচনা বৈঠক। মুখ লাল হয়ে উঠল পাভেলের। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে সে টেবিলের দিকে তাকালো। তা জানি, ফিদিনের ব্যাপারটা সম্বন্ধে তোমাদের মতামত জানার আগ্রহ আছে আমার। এ সম্বন্ধে আমার একটা কথা বলবারও আছে। ব্যাপারটা কি? আমার উপস্থিত থাকাতে কি তোমার আপত্তি আছে? আমার আপত্তি নেই, কিন্তু তোমার জানা উচিত এ ধরনের আলোচনা সভায় শুধু বুড়োর সভ্যরাই উপস্থিত থাকতে পারে। যত বেশি লোক থাকবে ঠিকমতো ফয়সলা করার ব্যাপারটা ততই কঠিন হয়ে উঠবে। কিন্তু তুমি এসে গেছো যখন, তখন থাকতে পারো। কোর্চাগিনকে এ ধরনের অপমান এর আগে কখনো সইতে হয়নি। কুঁচকে যাওয়া কপালে তার নতুন কয়েকটা ভাঁজ দেখা দিল। এত কেতা কানুন কিসের জন্যে? বিরক্ত হয়ে ক্ষমুতব বলে উঠতেই কোর্চাগিন হাতের ইশারায় তাকে থামিয়ে দিয়ে বসে পড়ল। ক্ষমুতব তার বক্তব্য বলতে শুরু করল। আচ্ছা, আমি যেটা বলতে যাচ্ছিলাম, খোদরব যে প্রাচীনপন্থী সে কথা ঠিক, কিন্তু শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কিছু একটা করা দরকার। কমসমল কর্মীরা সবাই যদি ড্রিল ভেঙে ফেলতে শুরু করে, তাহলে কি দিয়ে কাজকর্ম চালাবো আমরা? আরো বড় কথা, পার্টির বাইরেকার কর্মীদের সামনে আমরা খুব খারাপ উদাহরণ উপস্থিত করছি। আমার মতে ফিদিন ছেলেটাকে খুব কড়া রকমের শাসানি দেওয়া দরকার। তাকে শেষ করবার সুযোগ না দিয়েই স্বেতায়েব আপত্তি তুলতে শুরু করলো। 10 মিনিট কেটে গেল। ইতিমধ্যে পাভেল বুঝে নিয়েছে যে হাওয়াটা কোন দিকে ঘুরছে। যখন চূড়ান্ত নিষ্পত্তির জন্য প্রস্তাবটাকে ভোটে দেওয়া হবে, তখন সে দাঁড়িয়ে উঠে কিছু বলতে চাইল। অনিচ্ছার সঙ্গে তাকে বলার অনুমতি দিল স্বেতায়েব। কমরেড, আমি ফিদিনের ঘটনাটা সম্বন্ধে আমার কিছু বক্তব্য বলতে চাই, শুরু করলো পাভেল। নিজের ইচ্ছার বিরুদ্ধেই তার গলার স্বরটা কর্কশ শোনালো। ফিদিনের ঘটনাটাকে একটা লক্ষণ বলা যেতে পারে। এক্ষেত্রে শুধুমাত্র কোস্তিয়া ফিদিনের অপরাধটা সবচেয়ে গুরুতর ব্যাপার নয়। আমি কাল গোটা কতক তথ্য সংগ্রহ করেছি। পকেট থেকে একটা নোট বই বের করলো পাভেল। কারখানার হাজিরা রাখে যে, তার কাছ থেকে আমি এই তথ্যগুলো পেয়েছি। বেশ মন দিয়ে শোনো। কমসমল সভ্যদের শতকরা 23 জন প্রতিদিন 5 মিনিট থেকে 15 মিনিট পর্যন্ত দেরি করে কাজে আসে। এটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে। প্রতি মাসে শতকরা 17 জন একদিন বা দুদিন করে আদৌ কাজে আসে না। কমসমলের বাইরেকার তরুণ কর্মীদের মধ্যে কাজ কামাইয়ের সংখ্যা শতকরা 14 জন। কমরেড, এই হিসেবগুলো চাবুকের মতো যেন মার লাগাচ্ছে আমাদের। আরো কয়েকটা তথ্য আমি লিখে এনেছি। পার্টি সভ্যদের মধ্যে শতকরা 4 জন মাসে একদিন করে কামাই করে, আর শতকরা 4 জন দেরি করে কাজে আসে। পার্টি সভ্য নয় যারা, সেই সব বয়স্ক শ্রমিকদের মধ্যে শতকরা 11 জন মাসে একদিন করে কামাই করে, আর শতকরা 13 জন নিয়মিতভাবে দেরি করে কাজে আসে। যন্ত্রপাতির ভাঙচুর যা হয়, তার মধ্যে শতকরা 90টার জন্য দায়ী তরুণ শ্রমিকেরা। এদের মধ্যে শতকরা 7 জন নতুন কাজে ঢুকেছে। এই সব হিসেব থেকে এই সিদ্ধান্তেই আসতে হয় যে পার্টি সভ্য আর বয়স্ক শ্রমিকদের চেয়ে কমসমলের তরুণ শ্রমিকদের কাজে গাফিলতি ঢের বেশি। কিন্তু অবস্থাটা সর্বত্রই একরকম নয়। ঢালাই বিভাগে কাজের হিসেব চমৎকার, ইলেকট্রিশিয়ানদের কাজও অতটা খারাপ নয়, কিন্তু বাদবাকিটুকুর অবস্থা মোটামুটি একই। আমার মতে কমরেড ক্ষমতব শৃঙ্খলা সম্বন্ধে যা বলেছে, সেটা যা বলা উচিত তার সামান্য একটা অংশ মাত্র। আমাদের আশু সমস্যাটা হচ্ছে এইসব ঘোর প্যাঁচগুলোকে সিধে করে নেওয়া। এখানে বক্তৃতা দিয়ে আন্দোলন সৃষ্টি করার ইচ্ছে আমার নেই, কিন্তু কাজে ঢিলেমি আর অমনোযোগিতা বন্ধ করতেই হবে আমাদের। পুরনো শ্রমিকেরা খোলাখুলি স্বীকার করেছে যে পুঁজিবাদী মালিকদের অধীনে কাজ করার সময় তারা এর চেয়ে ঢের ঢের ভালো কাজ করত। এখন কিন্তু আমরাই মালিক, তাই খারাপভাবে কাজ করার সপক্ষে কোনো যুক্তিই নেই। কোস্তিয়া ফিদিন কিংবা আর কোনো শ্রমিকের দোষ ততটা নয়। দোষটা আমাদের সকলের নিজেদের। কারণ দোষ ত্রুটিগুলোকে দূর করার জন্য ঠিকভাবে লড়াই না চালিয়ে আমরা কোনো কোনো ক্ষেত্রে
কোস্তিয়ার মতো শ্রমিকদের একটা না একটা ছুতো ধরে পক্ষ সমর্থন করছি। সামোখিন আর বুতিলিয়াক এইমাত্র বলেছে যে ফিদিন ভালো ছেলে, সবচেয়ে ভালো ছেলেদের মধ্যে একজন, ও একজন সক্রিয় কমসমল কর্মী ইত্যাদি। একটা ড্রিল ভেঙে ফেলেছে, তাতে আর কি হয়েছে? অন্য যে কোনো লোকের কাছেই তো ওটা ভাঙতে পারত। ও আমাদের একজন, কিন্তু ফোরম্যান তো তা নয়। কিন্তু জিজ্ঞেস করি, খোদরবের সঙ্গে কেউ কখনো এ সম্বন্ধে আলোচনা করবার চেষ্টা করেছে? সে সবসময় গজগজ করে বটে, কিন্তু তার 30 বছরের অভিজ্ঞতার কথাটা ভুলে যেও না। আমরা তার রাজনৈতিক মতামত নিয়ে আলোচনা করব না। এই বিশেষ ক্ষেত্রে তার কাজটাকেই ঠিক বলবো, কারণ সে বাইরের লোক হয়েও রাষ্ট্রের সম্পত্তির দিকে নজর রেখেছে, আর আমরাই কিনা দামি দামি যন্ত্রপাতি ভাঙতে লেগে গেছি। এ ধরনের অবস্থাটাকে কি বলতে চাও তোমরা? আমি মনে করি আমাদের এক্ষুনি প্রথম আঘাতটা হানা দরকার, এবং কারখানার কাজের এই গলতিটাকে বন্ধ করার জন্য এক্ষুনি কোমর বেঁধে লাগা উচিত। আমি প্রস্তাব করছি কাজে ঢিলেমির জন্য এবং উৎপাদনে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ফিদিনকে কমসমল থেকে বের করে দেওয়া হোক। দেওয়াল পত্রিকায় তার ব্যাপারটা সম্বন্ধে আলোচনা হওয়া উচিত। আমরা যথেষ্ট শক্তিশালী, নির্ভর করতে পারার মতো সমর্থন আমাদের পেছনে আছে। কমসমল সভ্যদের অধিকাংশই ভালো কর্মী। এদের মধ্যে 60 জন বইয়ারকায় কাজ করে এসেছে এবং সেখানে তারা প্রচন্ড রকমের একটা পরীক্ষা দিয়ে এসেছে। এদের সাহায্যে আর সহযোগিতায় আমরা সমস্ত অসুবিধে দূর করতে পারি। শুধু গোটা ব্যাপারটার প্রতি আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গিটা একেবারে বরাবরের মতো পাল্টে ফেলতে হবে। কোর্চাগিন সাধারণত শান্ত আর গম্ভীর প্রকৃতির, কিন্তু এখন সে এমন আবেগের সঙ্গে কথাগুলো বলল যে স্বেতায়েভ বিস্মিত হয়ে গেল। আসল পাভেলকে সে যেন এই প্রথম দেখল। পাভেল যে ঠিক বলেছে সেটা উপলব্ধি করেছে সে, কিন্তু খোলাখুলি তার মতটাকে মেনে নেওয়ার ব্যাপারে সে বড় সাবধানী। কোর্চাগিনের বক্তব্যটাকে স্বেতায়েভ সাধারণভাবে সাংগঠনিক অবস্থার একটা তীব্র সমালোচনা হিসেবে আর তার নিজের কর্তৃত্বকে খাটো করে দেখানোর চেষ্টা হিসেবেই ধরে নিল, এবং তার প্রতিপক্ষের যে বিচারে ভুল হচ্ছে সেই কথাটা স্বীকার করিয়ে নিয়ে ছাড়বে বলে মনস্থ করল সে। মেনশেভিক খোদরবের পক্ষ সমর্থন করছে বলে পাভেলের বিরুদ্ধে অভিযোগ তুলে সে তার বক্তব্য শুরু করল। তর্কের ঝড় বয়ে গেল 3 ঘন্টা ধরে। চূড়ান্ত ভোট নেবার ঠিক আগে কোর্চাগিনকে ঘর ছেড়ে চলে যাবার নির্দেশ দিয়ে সে গণতান্ত্রিক নিয়মটাকে অমান্য করে বসল। আচ্ছা বেশ, আমি যাচ্ছি, যদিও তোমার ব্যবহারটা মোটেই তোমার পক্ষে বিশেষ গৌরবজনক নয় স্বেতায়েভ। তুমি যদি তোমার মতটাকে চালু রাখার জন্য জেদ করো, তাহলে তোমায় সাবধান করে দিচ্ছি, আমি কাল সাধারণ সভ্যদের সভায় সমস্ত ব্যাপারটা উপস্থিত করব, এবং আমি নিশ্চয়ই জানি যে সেখানে তুমি অধিকাংশ ভোটে হেরে যাবে। তুমি ভুল করছো স্বেতায়েভ। কমরেড খমুতভ, আমার মনে হয় সাধারণ সভার আগে পার্টি গ্রুপে তোমাদের এই আলোচনাটা তোলা উচিত। পাভেলকে অগ্রাহ্য করার ভঙ্গিতে চেঁচিয়ে উঠল স্বেতায়েভ। ভয় দেখাতে এসো না আমাকে, আমি নিজেই পার্টি গ্রুপের কাছে যেতে পারি। তাছাড়া যেখানে তোমার সম্বন্ধেও আমার কিছু বলার আছে। নিজে যদি কাজ করতে না চাও তাহলে কাজে ব্যাঘাত সৃষ্টি করতে এসো না। বেরিয়ে এসে পাভেল দরজাটা বন্ধ করে দিল। গরম হয়ে ওঠা কপালটার উপরে হাত বুলিয়ে নিয়ে ফাঁকা অফিসটা পার করে বাইরে এসে খোলা হাওয়ায় একটা গভীর নিঃশ্বাস নিল সে। একটা সিগারেট ধরিয়ে রওনা হলো বাতিয়েভা পাহাড়ের দিকে, যেখানে ছোট্ট একটা বাড়িতে তোকারেভ থাকে। এসে দেখে বৃদ্ধ মিস্ত্রি তখন খেতে বসেছে। তোকারেভ পাভেলকে টেবিলে এসে বসবার জন্য আমন্ত্রণ জানিয়ে বলল, এসো, খবর টবর শোনা যাক। দাঁড়িয়া, আরেক প্লেট ঝোল এনে দাও তো ছেলেটার জন্য। তোকারেভ যেমন ছোটখাটো রোগা মানুষটি, তার স্ত্রী দারিয়া ফেমিনচিনা ঠিক তেমনই লম্বা চওড়া আর মোটা সোটা। এক প্লেট কড়াইয়ের ঝোল এনে পাভেলের সামনে রেখে সাদা তোয়ালেটা দিয়ে ভিজে ঠোঁট দুটো মুছে নিয়ে সে সস্নেহে বলল, খাও বাবা। তোকারেভ আগে যখন কারখানায় কাজ করত তখন পাভেল তার বাড়িতে প্রায়ই এসেছে এবং সেই বৃদ্ধ দম্পতির সঙ্গে অনেক মধুর সন্ধ্যা কাটিয়েছে, কিন্তু শহরে ফিরে আসার পর এখানে সেই প্রথম এলো। দ্রুত চামচ চালাতে চালাতে বৃদ্ধ মিস্ত্রিটি পাভেলের পুরো কাহিনীটা শুনে গেল। মাঝে মাঝে বিরক্তিসূচক ঘোঁত ঘোঁত শব্দ করা ছাড়া কোনো মন্তব্য করল না। ঝোলটা শেষ করে রুমাল দিয়ে গোঁফ মুছে খাঁকারি দিয়ে গলাটাকে সাফ করে নিল সে। ঠিক কথাই বলেছ তুমি, বলল সে। প্রশ্নটাকে ঠিক মতো তোলার সময় হয়েছে। এই জেলায় অন্য যে কোনো জায়গার চেয়ে এই কারখানায় কমিউনিস্টের সংখ্যা ঢের বেশি, সুতরাং এইখান থেকেই আমাদের শুরু করা উচিত। তাহলে
শেষ পর্যন্ত বেতায়েবের সঙ্গে তোমার ঘুষোঘুষি বেঁধে গেছে? হ্যাঁ, খুব খারাপ। হঠাৎ উঁচুতে উঠে গেলে যা হয়, ও ছেলেটার খানিকটা তাই হয়েছে। কিন্তু তুমি তো আর সব ছেলেদের সঙ্গেই বেশ মানিয়ে চলতে, তাই না? হ্যাঁ, ভালো কথা। কারখানায় তোমার কাজটা ঠিক কি? আমি একটা বিভাগে কাজ করছি, আর সাধারণভাবে যা যা হয় তার মধ্যে আমি থাকি। আমার নিজের ছেলে, আমি একটা রাজনীতিক পড়াশোনার ক্লাস নিই। আর বুড়োর কাজ? ইতস্তত করলো কোর্চাগিন। শরীরটা সম্পূর্ণ সেরে না ওঠা পর্যন্ত কিছুদিন ঠিক সরকারিভাবে নেতৃত্বের ব্যাপারে কোনো রকম অংশ নেব না বলেই ভেবে রেখেছি। আর খানিকটা পড়াশোনাও করতে চাই। তাই বলো, আপত্তির সুরে বলে উঠল তোকারের। শোনো বাপু, তোমার শরীরটা খারাপ না থাকলে এক চোট ঝাড়তাম আমি তোমায়। আচ্ছা যাক, এখন কেমন বোধ করছো? জোর বেড়েছে তো খানিকটা? হ্যাঁ। বেশ, তাহলে এবার মন দিয়ে কাজে লেগে যাও। আসল প্রশ্নটা এড়িয়ে গিয়ে এলোমেলো ঢু মারাটা বন্ধ করো। কোন ঘেঁষে বসে থেকে কোনো লাভ হবে না। তুমি যে দায়িত্ব এড়িয়ে যাবার চেষ্টা করছো তা তুমি জানো। কাল থেকেই তোমাকে সব ঠিক মতো গুছিয়ে ফেলার জন্য লাগতে হবে। আমি এ সম্বন্ধে অকুনেবের সঙ্গে কথা বলবো। তোকারভের গলার স্বরে বিরক্তি ফুটে উঠল। তাড়াতাড়ি আপত্তি জানালো পাভেল। না খুড়ো, ওকে কিছু বলার দরকার নেই। আমাকে কোনো কাজ না দেবার জন্য আমি নিজেই ওকে বলেছিলাম। বিরক্তির চোটে হিসিয়ে উঠল তোকারি। তুমি বললে, হ্যাঁ, আর ও তোমাকে দিব্যি ছেড়ে দিল? তোমাদের এই কমসমলদের নিয়ে কি করা যায় বলো দেখি। কাগজটা একটু পড়ে শোনাবে বাবা? আগে যেমন পড়ে শোনাতে। আমার চোখের আর তেমন জোর নেই। কমসমল ব্যুরোর অধিকাংশ সভ্যের সিদ্ধান্তটাকেই কারখানার পার্টি ব্যুরো বজায় রাখলো এবং শ্রমিক শৃঙ্খলার গুরুত্বপূর্ণ আর আয়াসসাধ্য কাজের উদাহরণ স্থাপন করার জন্য পার্টির আর কমসমলের দলগুলো উঠে পড়ে লাগলো। ব্যুরোর সভায় বেতায়েবের কড়া সমালোচনা করা হলো। প্রথম দিকটায় সে একটু ফোঁসফাঁস করার চেষ্টা করেছিল, কিন্তু সম্পাদক লোপাখিনের কাছে কোণঠাসা হয়ে সমালোচনাটুকু মেনে নিয়ে সে আংশিকভাবে নিজের দোষ স্বীকার করল। বয়স হয়েছে লোপাখিনের। মোমের মতো বিবর্ণ তার গায়ের রং দেখে বোঝা যায় যে ভেতরে ভেতরে সে যক্ষ্মায় ক্ষয়ে যাচ্ছে। পরের দিন দেওয়াল পত্রিকাগুলোয় কতগুলি প্রবন্ধ প্রকাশিত হবার ফলে রেল কারখানায় বেশ খানিকটা সাড়া পড়ে গেল। চেঁচিয়ে পড়লো সবাই লেখাগুলো। দারুণ আলোচনা হলো তাই দিয়ে। সেদিন সন্ধ্যায় যে তরুণ কর্মীদের সভা ডাকা হয়েছিল তাতে উপস্থিতের সংখ্যা অসাধারণ রকম বেশি দেখা গেল। দেওয়াল পত্রিকার প্রবন্ধে যে সব সমস্যার কথা তোলা হয়েছিল, এই সভায় কেবল তাই নিয়েই আলোচনা হলো। ফিদিনকে কমসমল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। রাজনৈতিক শিক্ষার ভার দিয়ে একজন নতুন সভ্যকে বুড়োয় নেওয়া হলো, পাভেল কোর্চাগিন। এই নতুন অবস্থায় রেল কারখানার কর্মীদের সামনে যে নতুন কর্তব্যগুলি দেখা দিয়েছে সে সম্বন্ধে মেজদানভ যখন একটা ছক দিয়ে গেল, তখন অস্বাভাবিক একটা নিস্তব্ধতার মধ্যে হলঘর শুদ্ধ সবাই তা মনোযোগের সঙ্গে শুনল। সভার শেষে বাইরে এসে বেতায়েব দেখে কোর্চাগিন তারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পাভেল বলল, চলো একসঙ্গে যাই, কিছু কথা আছে তোমার সঙ্গে। কি সম্বন্ধে? বিরক্তভাবে জিজ্ঞেস করলো বেতায়েব। পাভেল তার হাত ধরে কয়েক গজ এসে থামলো একটা বেঞ্চির কাছে। একটু বসা যাক এখানে, কেমন? বলে সে নিজেই আগে বসে পড়ল। বেতায়েবের সিগারেটের জ্বলন্ত মুখটা মাঝে মাঝে লাল দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠছে আর মাঝে মাঝে নিভন্ত হয়ে আসছে। আমার বিরুদ্ধে তোমার অভিযোগটা কি বেতায়েব? 2 মিনিট নিস্তব্ধতা। ও, এই ব্যাপার। আমি ভেবেছিলাম তুমি কোনো কাজের কথা বলতে চাও, বিস্ময়ের ভান করে বলল বেতায়েব। কিন্তু তার গলাটা কেঁপে গেল। পাভেল তার হাঁটুটা চেপে ধরল দৃঢ় হাতে। উঁচকপালে ভাবটা ছাড়ো দিনকা, ও ধরনের কথা কূটনীতিকদের মুখেই শোভা পায়। এইটা শুধু বলো দেখি, তুমি আমাকে এত অপছন্দ করো কেন? অস্বস্তির সঙ্গে নড়ে চড়ে বসলো বেতায়েব। কি বলতে চাও তুমি? তোমার বিরুদ্ধে আমার অভিযোগ কি থাকতে পারে? আমি নিজেই তো তোমাকে কাজ করার জন্য বলেছিলাম, নাকি? তুমি রাজি হলে না, আর এখন আমি তোমাকে কাজে ঢুকতে দিইনি বলে আমার উপরেই দোষ চাপাচ্ছ। কিন্তু তার এই কথার মধ্যে কোনো আত্মপ্রত্যয় ছিল না। বেতায়েবের হাঁটুর ওপর হাতখানা রেখেই পাভেল আবেগের সঙ্গে বলল, তুমি যদি না বলো তাহলে আমি বলছি। তুমি ভাবছো আমি তোমার পথের কাঁটা, তুমি ভাবছো আমি তোমার নেতৃত্ব কেড়ে নিতে চাই। তা যদি না ভাবতে, তাহলে কোস্তিয়া ফিদিনের ব্যাপারটা নিয়ে
আমাদের মধ্যে ঝগড়া বাঁধত না। নিজেদের মধ্যে এ ধরনের সম্পর্কের ফলে আমাদের সমস্ত কাজকর্ম একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। এটা যদি শুধু আমাদের দুজনের মধ্যে একটা ব্যাপার হতো, তাহলে কিছুমাত্র আস্ত যেত না। আমার সম্বন্ধে তুমি কি ভাবছো না ভাবছো তা আমি গ্রাহ্য করতাম না, কিন্তু কাল থেকে আমরা একসঙ্গে কাজ করব। এভাবে আমরা কাজ চালাবো কি করে? শোনো, আমাদের মধ্যে কোনো রকম মনোমালিন্য থাকলে চলবে না। আমরা দুজনেই মেহনতি মানুষ। যে আদর্শের জন্য আমরা দুজনেই লড়ছি, সেই আদর্শই যদি তোমার কাছে আর সবকিছুর চেয়ে বড় হয়, তাহলে নিশ্চয়ই তুমি আমার দিকে তোমার হাত বাড়িয়ে দেবে। আর কাল থেকেই তাহলে আমরা বন্ধু হিসেবে কাজে লেগে যেতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি এইসব আজে বাজে ধারণা তোমার মাথা থেকে না তাড়াচ্ছ এবং প্যাঁচ কষা ছেড়ে সোজা পথে না আসছো, ততক্ষণ পর্যন্ত কাজের ক্ষেত্রে যতবার অসুবিধে দেখা দেবে, ততবারই আমরা দুজন কামড়াকামড়ি লড়াই করব। এখনো তোমার প্রতি আমার বন্ধুত্ব বজায় থাকতে থাকতে এই আমি আমার হাত বাড়িয়ে ধরছি তোমার দিকে। ধরো। শ্বেতায়েভের কড়া কড়া আঙুলগুলো যখন তার হাতখানা চেপে ধরল, তখন গভীর একটা আনন্দের অনুভূতিতে ভরে উঠল পাভেলের সমস্ত মন।